KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই এসএনইউ, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আমরা শুরুতে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই এর আগেও আমরা বেশ কিছু পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে ওডিআই অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে কি ভাবা হচ্ছে। এই জল্পনার অবসান ঘটল, কারণ অস্ট্রেলিয়া সফরের জন্য ইতিমধ্যেই ভারতের নির্বাচক প্রধানের তরফে দল ঘোষণা করে দেওয়া হয়েছে। আর সেই দলে যে সামনে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে রোহিত যুগ শেষ। শুভমান গিলের হাত ধরে ওডিআইতে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ওডিআই অধিনায়ক হলেন শুভমান গিল এবং সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি জয়জ্যোতি তোমার কাছে আসবো। এই যে দল ঘোষণা করা হলো, তোমার কি মনে হচ্ছে 2027-এর ওয়ানডে বিশ্বকাপের আগে রোহিত বিরাটকে কি কোনোভাবে বার্তা দেওয়া হলো যে তোমাদেরকে ভাবা হচ্ছে না? কারণ রোহিত শর্মার হাত দিয়ে অনেক ভালো টুর্নামেন্ট জিতেছে ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে, কিন্তু তারপরেও কেন তাকে সরিয়ে শুভমান গিলকে আনা হলো? দেখো, রোহিত শর্মার তুমি যদি ক্যাপ্টেন্সি পার্সেন্টেজ দেখো 76%, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 ওয়ার্ল্ড কাপে তিনি নেতৃত্ব দেন এবং 11টা ম্যাচের মধ্যে 10টা জেতে ভারত, তো শুধু ফাইনালটা হেরে গিয়েছিল। তারপরে তুমি দেখো T20 ওয়ার্ল্ড কাপেও দুর্ধর্ষ পারফরমেন্স, মানে আইসিসি টুর্নামেন্টে দুরন্ত পারফরমেন্স অধিনায়ক রোহিত শর্মারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা জিতেছি এবং ফাইনালে রোহিত শর্মার দুর্দান্ত ইনিংস আমরা দেখেছি। 26টা আইসিসি ম্যাচে 25টাতে জয়, আনবিলিভেবল। আমি আরও একটু ট্র্যাক রেকর্ডটা বলি, 56টা ওডিআই ম্যাচ, 42টিতে জয়, 12টিতে হার এবং ওই 76-এর কাছাকাছি তার উইনিং পার্সেন্টেজ। মানে এরকম একজন ক্যাপ্টেন, তার টিমটাকে কোথাও আমরা ইনভিনসিবল টিম ইন্ডিয়া বলছিলাম, যে অপরাজেয় রোহিত শর্মার এই ওডিআই টিম, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া। জল্পনা তো চলছিলই, জল্পনা তো অনেক কিছু নিয়েই চলে, কিন্তু সব জল্পনা তো সত্যি হয় না। তাহলে তো বলতে হবে যে লেম্যানরা যেভাবে ভাবছে, নির্বাচকরাও সেভাবে ভাবছে। তবে আজকে এই যে ঘটনাটা ঘটলো, সেটার নেপথ্যে কি আছে সেটা আমরা অবশ্যই আলোচনা করব এবং পেছনের রহস্যটা জানার চেষ্টা করব। আমি তবে প্রথমে আগে আমাদের দর্শক বন্ধুদের একটু টিমটা বলে দিই যে কি টিম হয়েছে ওডিআই টিম। ওডিআই টিমটা বলছি: শুভমান গিল ক্যাপ্টেন, শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন, শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করছে। রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই রয়েছেন ওডিআই টিমে। যশস্বী জয়সওয়াল রয়েছেন। উইকেট কিপার হিসেবে KL রাহুল, ধ্রুব জুরেল, এখানেও কিন্তু কোয়েশ্চেন মার্ক। সঞ্জু স্যামসন নেই কেন? ঋষভ পান্তের চোট, সেটা আমরা জানি। অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। আর বোলারদের মধ্যে রয়েছেন কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা। এবার T20 স্কোয়াডটাও হয়ে গেছে অ্যানাউন্স, এবং T20-কে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে, এটা অলরেডি অজিত আগারকর বলেছেন। এবং T20 টিমে কিন্তু জসপ্রীত বুমরা রয়েছেন, যেটা আমরা দেখলাম যে ওডিআই টিমে নেই। সেটা হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর মানে বেশি কনসেন্ট্রেট করতে গিয়ে হয়তো একটা সেকশনে তাকে রাখা হয়নি এবং T20 ফর্মেটে রাখা হয়েছে, কারণ T20 ওয়ার্ল্ড কাপ সামনে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন T20 টিমে যদি বলি। অভিষেক শর্মা রয়েছেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর। এই হচ্ছে T20 স্কোয়াড অস্ট্রেলিয়া সফরের জন্য। এবারে বিষয় হচ্ছে ভাস্বতী, যে রোহিত শর্মাকে মানে কার পরামর্শে তাকে অধিনায়কত্ব থেকে ছেটে ফেলা হলো? কারণ আমরা তো জানি যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবে, রোহিত শর্মাও সেটা জানেন। তিনি নিজেকে ফিট প্রমাণ করেছেন এবং অনেকটা নিজেকে মানে যেটা করতে হয়, মানে সেই ওজন ঝেড়ে ফেলা, সেটা তিনি করেছেন, যথেষ্ট করেছেন। এবং তারপরে কিন্তু তিনি আশাবাদী ছিলেন যে তিনি আবার সেই তার জায়গাতেই ফিরবেন, কিন্তু সেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা আর বলা সম্ভব হচ্ছে না যে রোহিত শর্মা ওডিআই টিমের ক্যাপ্টেন। তার জায়গায় শুভমান গিল অলরেডি চলে এসেছেন এবং আজকে অজিত আগারকর 20 মিনিটের একটা প্রেস কনফারেন্স করেন এবং এই প্রেস কনফারেন্সের মধ্যে, গোটা প্রেস কনফারেন্সের মধ্যে যারা যারা ছিলেন সাংবাদিকরা, তারা তো শুনেছেন। এবং সেই প্রেস কনফারেন্সে একটা লাইন, ওই একটা লাইনই কিন্তু সব কিছু বলে দিচ্ছে। আমি খালি বলছি যে সেই লাইনটার যদি আমি বাংলা তর্জমা করি তাহলে এরকম দাঁড়ায় যে
কোচের ক্ষেত্রে সমস্যা হয়, মানে পরিকল্পনা করতে কোচের ক্ষেত্রেও সমস্যা হয় বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ক্যাপ্টেন থাকলে। এটার মানেটা কি দাঁড়ালো? এটার মানেটা এটাই দাঁড়ালো যে গৌতম গম্ভীর বর্তমান কোচ, তিনি নাম নেননি, তিনি অজিত আগারকার, তিনি ইনডাইরেক্টলি বললেন যে যদি বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ক্যাপ্টেন থাকে, শুভমান গিল টেস্ট ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মা, টি20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তাহলে কোচের পরিকল্পনার মানে করার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। এবার প্রশ্ন হচ্ছে, কোচের যে পরিকল্পনা করতে, প্ল্যানিং করতে সমস্যাটা হচ্ছে, এটা নিশ্চয়ই কোচ নিশ্চয়ই জানিয়েছেন অজিত আগারকারকে, না হলে অজিত আগারকার ম্যাজিশিয়ান হয়ে যাননি বা মানে তিনি সব জেনে যাবেন এটাও নয় যে ফেস রিড করতে পারছেন। তো বার্তাটা এটাই, মানে ক্রাক্স অফ দ্য স্টোরি এটাই যে গৌতম গম্ভীরের থেকে বার্তা এসছে যে শুভমান গিলকে এবার ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া হোক, কারণ রোহিত এবং বিরাট এই দুজনকে বাদ দিয়ে এবার ভারতীয় টিম ভাবুক, ভারতীয় ক্রিকেট ভাবুক, এটা সম্ভবত, আমিও সম্ভবত বলছি, কারণ অফিসিয়ালি তো কেউ কিছু বলছে না। তাই প্রেস কনফারেন্সের ওই 20 মিনিটের প্রেস কনফারেন্সে এই একটা লাইনই কিন্তু সব কিছুর জবাব দিচ্ছে যে কেন রোহিত শর্মা আজকে ওডিআই ক্যাপ্টেন থেকে বাইরে সরে দাঁড়ালেন এবং ক্যাপ্টেন হলেন শুভমান গিল। ওই একটা লাইন অজিত আগারকারের, যেখানে তিনি বলছেন যে কোচের সমস্যা হয়ে যায় যদি মাল্টি ফরম্যাটে ক্যাপ্টেন ভিন্ন ভিন্ন থাকে, মানে একজন ক্যাপ্টেনের সঙ্গে যে মানে যোগাযোগটা হয় বিভিন্ন ফরম্যাটে থাকলে, মানে বিভিন্ন ফরম্যাটে একটা ক্যাপ্টেন থাকলে যে সুবিধাটা হয়, সেটা যদি ভিন্ন ভিন্ন ক্যাপ্টেন হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়। এটা একবারের জন্য অজিত আগারকার বলেননি যে এটা কোচ বলেছেন, তবে কোচের যে সমস্যা হচ্ছে পরিকল্পনাটা করতে, এটা নিশ্চয়ই অজিত আগারকার ম্যাজিশিয়ানের মতো জেনেও যাননি। তাই কে বলছে, মানে সমঝদারোকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, এই একটা যে প্রয়োজনটা রয়েছে, এখানেও কিন্তু একই কথা বলবো আমি। একদমই, অর্থাৎ রোহিত বিরাটকে ছাড়া এবার যে নতুনভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে শুভমান গিল নতুন অধিনায়ক, অবশ্যই সেই আলোচনা চলবে আমাদের। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অস্ট্রেলিয়া সফরের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দেওয়া হয়েছে, তবে রোহিত শর্মা কেন নেই এই বিষয় নিয়ে নানা মন্তব্য হচ্ছে, জল্পনা চলছে। আসল রহস্য কি এই বিষয়েও আমরা কথা বলছিলাম, জয়জ্যোতিও বলল। তবে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ফোন লাইনে রয়েছেন। গৌতম দা, এই টিম সিলেকশন নিয়ে আপনার কি মতামত? আপনি এই বিষয়কে কিভাবে দেখছেন? রোহিত শর্মা যে কৃতিত্বটা সেটা থেকেই গেল, ওয়ানডে বিশ্বকাপ জেতা, চ্যাম্পিয়ন্স ট্রফি নেতৃত্ব, এখন ভারতীয় ক্রিকেটে নতুন যুগের আবাহন হলো এটার ফলে, এবং যার জন্যে নতুন ক্যাপ্টেন চেঞ্জ করে শুভমান গিলকে আনা হলো। বেসিক্যালি শুভমান গিলকে হয়তো 3টে ফরম্যাটে নিয়ে আসা হবে, কিন্তু রোহিত শর্মার টিমে রাখা হয়েছে। এবং আমি কিন্তু সারপ্রাইজড হব না যে রোহিত শর্মা যদি রান পান তাহলে তাকে যথেষ্ট মর্যাদার সঙ্গেই লিখে দেওয়া হবে। 2027 ওয়ার্ল্ড কাপ দুজনেই খেলতে চান রোহিত এবং বিরাট কোহলি। তো যদি অস্ট্রেলিয়া ট্যুরটা দুজনের কাছেই খুব ক্রুশিয়াল একটা মানে পরীক্ষা, তবে এটা একদম ভারতীয় নির্বাচকরা ঘোষণা করে দিলেন যে তারা পিছনে হটবেন না, তারা সামনেই তাকাবেন। আর শ্রেয়াস আইয়ারকে বোধহয় একটা, আমি বলবো, কনসোলেশন প্রাইজ দেওয়া হলো। তার নাম না থাকায় এশিয়া কাপের জন্য প্রচুর সমালোচনা হয়েছিল, এটা তাকে একটা কনসোলেশন দিয়ে বলা হলো আমরা কিন্তু ভবিষ্যতে লিডারশিপ রোলের জন্য তোমাকেও ভেবে রেখেছি। ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। জয়জ্যোতি, গৌতম দা তো বললেন অবশ্যই, তবে একটা বিষয় টিম সিলেকশনে নানান বিষয় যেরকম সামনে আসছে, শ্রেয়াস আইয়ারকে নিয়েও আমরা কথা বলি। শ্রেয়াস আইয়ার আমরা দেখেছিলাম যে গত আইপিএলে তাকে পাঞ্জাব কিংসের জার্সিতে দুরন্ত ফর্মে তিনি ছিলেন, তবে ইংল্যান্ড সফরের সময় বা এশিয়া কাপে তাকে দলে রাখা হয়নি, জানিয়ে নানান কথা হয়েছে। তবে তোমার কি মনে হয় এবার এই যে বিসিসিআইয়ের সিদ্ধান্ত, সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের প্রতি কি অনেকটাই নরম হচ্ছে? দেখো, শ্রেয়াস আইয়ারকে যখন ভাইস ক্যাপ্টেন করেছে সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে কথাবার্তা হয়েছে সিলেক্টরদের, এবং তাই তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এবং এই মানে সাম্প্রতিক অতীতে তুমি যদি দেখো ডেভেলপমেন্টগুলো শ্রেয়াস আইয়ারের, তিনি লাল বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন, তিনি ফিটনেস রিকভারি করতে চাইছেন, অনেক কটা ইস্যু, এবং তারপরে তার যে অভিমান সেটাও কিন্তু ধরা পড়েছে যে তাকে যে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া হয়নি। এবং সত্যিই তো শ্রেয়াস আইয়ার যদি ইংল্যান্ড সফরে যেতে হয়তো তিনি রানও করতেন না। তো যাই হোক, সব মিলিয়ে যেগুলো হয়ে গেছে অতীত। তবে শ্রেয়াস আইয়ার যে হোয়াইট বল ক্রিকেটে এবং 2027 ওয়ার্ল্ড কাপে একটা ভাইটাল রোল প্লে করতে পারেন, এটা
ফরচুনেটলি গৌতম গম্ভীরও মনে করছেন এই একই কথা, এবং একই সঙ্গে গৌতম গম্ভীরের সঙ্গে শ্রেয়াস আইয়ারের কী বাদানুবাদ হয়েছে সেটাও জানা নেই। একটা সময় এই দুজনের হাত ধরেই কেকেআর IPL ট্রফি জিতেছিল, তবে এখন বোধহয় সেই ঝড়টা থেমে গিয়েছে। এখন সুন্দরভাবে সূর্যোদয় ঘটেছে ভারতীয় ক্রিকেটের, এবং শ্রেয়াস আইয়ারের আকাশে সূর্যোদয় ঘটেছে, এবং শ্রেয়াস আইয়ার সেই জন্য ভাইস ক্যাপ্টেন হিসেবে এসছেন। আর এটা এখন থাকবে, মানে এই ফরম্যাটটাই কিন্তু থাকবে। শুভমান গিল এই মানে যে ট্রেন্ডটা সেট করলো আজকে অজিত আগারকার, শুভমান গিল ক্যাপ্টেন এবং শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন। অজিত আগারকার আরও একটা কথা বলছেন যে কোনো ক্যাপ্টেনকে সময় দেওয়া উচিত। আজকে যে সূর্যকুমার যাদব 2 বছর আগে তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল T20 ফরম্যাটে, এবং তার জন্য একটা এনাফ টাইম ছিল। ODI খুব বেশি খেলা হয় না, তাই তাকে সময় দিতে হবে। সেই জন্যই সূর্যকুমার যাদবকে যেরকম তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল T20 ফরম্যাটে, তাই শুভমান গিলকেও ODI ক্যাপ্টেন্সি দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে 2027 বিশ্বকাপে রোহিত বিরাট কি খেলবেন? এটা হচ্ছে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু আজকের প্রেস কনফারেন্সে করা হয়, এবং আমি কোনো মতামত জানাবো না, আমি জাস্ট কোটটা বলবো অজিত আগারকার কি বলেছেন। তার কোট হচ্ছে, বোথ রোহিত অ্যান্ড বিরাট আর নন কমিটাল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কাপ 2027। আরও একবার বলছি লাইনটা, বোথ রোহিত অ্যান্ড বিরাট আর নন কমিটাল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কাপ 2027। দে আর গ্রেটস অফ দ্য গেম and have scored numerous runs for India. We just expect them to continue scoring runs for India and maintain their leadership roles in the team. প্রথম লাইনটা বাদে পরের লাইনগুলো হচ্ছে পোশাকি। প্রথম লাইনটাই কিন্তু সব কিছু বলে দিচ্ছে, মানে এখনও কিন্তু তারা নন কমিটাল, মানে তাদের যে খেলতেই হবে বা তারা যে খেলবেই সেরকম কিছু কিন্তু জানায়নি। তাই এটা কি BCCI এর তরফ থেকে বার্তা রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে যে রোহিত বিরাট তোমরা এবার তোমাদের মতো ভাবো? কারণ BCCI তাদের স্টেটমেন্ট, এই সিলেকশনটা কোথাও যেন একটা স্টেটমেন্ট যে এই মুহূর্তে নতুন ইন্ডিয়া, নতুন টিম ইন্ডিয়া, শুভমান গিলের টিম ইন্ডিয়া নিয়ে কিন্তু ভাবছে BCCI। তবে খারাপ লাগছে একটা কথাই ভেবে যে মানুষ হয়তো পারফর্ম করে, মানে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার লেগাসিটা আমি অলরেডি বললাম, আরও একবার বলছি, 26টি ICC ম্যাচে 25টিতে জয়, মানে জাস্ট আনবিলিভেবল। এবং টোটাল যদি ODI ম্যাচ দেখি 56টা ম্যাচ, 42টাতে জয়, 12টাতে হার, আর উইনিং পার্সেন্টেজ 75। আর টোটাল মানে সব মিলিয়ে যদি বলি 142টা ম্যাচের মধ্যে 103টাতে জয়, 72.5% তার উইনিং পার্সেন্টেজ যদি বলি। তাই দুর্ধর্ষ রেকর্ড, কিন্তু বোধহয় বিদায়টা মানে ক্যাপ্টেন হিসেবে বিদায়টা এরকম হওয়ার ছিল না, কিন্তু তাও সিলেক্টররা কথা বলেছেন, এটা অজিত আগারকার বলছেন আজকের প্রেস কনফারেন্সে। রোহিত শর্মার সঙ্গে কথা বলেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদমই যেমন তুমি বললে যে টিম ইন্ডিয়ার যেন নতুন করে জন্ম, নতুন করে সূর্যোদয় টিম ইন্ডিয়ার। রোহিত এবং বিরাটকে ছাড়া শুভমান গিলের হাত ধরেই নতুন টিম ইন্ডিয়ার। আগে টেস্ট ক্রিকেটে তিনি তার পারফরমেন্স দেখিয়েছেন, আর এবার ODIতে অধিনায়ক হিসেবে তাকে দেখা যাবে। অবশ্যই এই আলোচনা চলছে আমাদের, তবে জশপ্রীত বুমরাকে নিয়েও কথা বলতে হয়, কারণ জশপ্রীত বুমরাকে T20 সিরিজে রাখা হয়েছে, তবে ODIতে তাকে ভাবা হয়নি কেন? যদি সেক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও কি একটা কোনো কারণ? একদম, জশপ্রীত বুমরার ক্ষেত্রে একদম স্ট্রেট বলতে হবে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে নেওয়া হয়নি। আর T20 ওয়ার্ল্ড কাপ যেহেতু সামনে, T20টা প্রায়োরিটি, সেটা অলরেডি অজিত আগারকার জানিয়েছেন। তবে আরও একটা কথা বলে রাখি, হার্দিক পান্ডিয়ার ফিটনেস ইস্যু রয়েছে, তাই তাকে কিন্তু দলে নেওয়া হয়নি। আরও একটা বিষয় বলার যে ঘরের মাঠে ক্রিকেট নিয়ে একটা মন্তব্য করেছেন, মানে ডোমেস্টিক ক্রিকেট নিয়ে অজিত আগারকারের আরও একটা বিস্ফোরণ আজকের প্রেস কনফারেন্সে। তিনি যেটা বলছেন যে এই ডোমেস্টিক ক্রিকেট কিন্তু খেলতেই হবে, মানে যেসব ক্রিকেটার অ্যাভেলেবেল থাকবে, যদি কোনো ক্রিকেটার ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট না থাকে তাহলে এমন নয় যে তুমি রিল্যাক্স করবে, তুমি রিল্যাক্স করার জায়গায় নেই। তুমি যত বড় ক্রিকেটারই হোক, মানে হও না কেন, তোমার নাম যত বড়ই হোক না কেন, তোমাকে কিন্তু ঘরোয়া ক্রিকেটটা খেলতে হবে। এটা কিন্তু আজকে আরও একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত আগারকার। একদম, এবং জশপ্রীত বুমরার কথা বললে পাশাপাশি যার কথা বলতে হয়, আমরা দেখেছিলাম যে হার্দিক পান্ডিয়া, যার কথা বললে তুমি, তাকেও কিন্তু ভাবা হয়নি। সেক্ষেত্রে চোটের কারণে কি তাকে ভাবা হয়নি? কারণ এশিয়া কাপের ম্যাচে তিনি চোটও পেয়েছিলেন। অবশ্যই সেই চোটটা রিকভারি করতে টাইম লাগবে, এবং হার্দিক পান্ডিয়া ভীষণ স্পেশাল ক্রিকেটার। তুমি জানো যে ব্যাট বল দুবিভাগেই তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেন। T20 ওয়ার্ল্ড কাপের আগে যাতে কোনো রকম বিপদ না আসে, তাই কোনো রকম ঝুঁকি কিন্তু এবার নেবে না। ভীষণ মানে এক্সট্রা এফোর্ট, এক্সট্রা কশিয়াস বলতে পারো ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে, এবং সেই জন্য হয়তো তাকে নেওয়া হয়নি। আর তিনি ফিট হলে আবারও প্রত্যাবর্তন করবেন স্বমহিমায়, এটা বলা যায়।
একদমই, এবং টিম সিলেকশন নিয়ে আমরা কথা বললাম, তবে আরও একজনের কথা বলতে হয়, মোহাম্মদ শামি, তাকেও কিন্তু রাখা হয়নি। মোহাম্মদ শামির দিন শেষ, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। মোহাম্মদ শামির কাছেও বার্তা যাচ্ছে, তিনি না ওডিআই টিমে রয়েছেন না টেস্ট টিমে রয়েছে। ওটাই বলার ভাষ্যটি যে বোলার 2023-এ এরকম পারফরমেন্স দিচ্ছেন, তারপর তাকে না নেওয়াটা বা তাকে অবজ্ঞা করাটা, আমি জানি না যে সিলেক্টররাও কমিউনিকেট করছেন কিনা মোহাম্মদ শামির সঙ্গে, তবে এই মুহূর্তে শামির দরজা বন্ধ। একদমই, টিম সিলেকশন নিয়ে আমরা আলোচনা করলাম, তবে আরো অন্যান্য আপডেটও আপনাদের দেব। সময় হয়ে গিয়েছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। টিম সিলেকশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আপনাদের দিলাম। অবশ্যই এই বিষয়ে আমরা পরবর্তী এপিসোডে আরও কথা বলবো, তবে এবার আসি ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ আহমেদাবাদে, এবং এই টেস্ট ম্যাচ ভারতের মাটিতে। সেক্ষেত্রে মনেই করা হচ্ছিল বিদেশের মাটিতে যদি ভারতের এত ভালো পারফরমেন্স হয়, সেক্ষেত্রে সহজ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, এবং এই জয় থেকে কি কি প্রাপ্তি থাকলো ভারতের? দেখো ভাস্বতী, সবই প্রাপ্তি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছে এবং সেই ওয়েস্ট ইন্ডিজ মানে সেই দিন সোনালি অতীত অনেক দিন আগেই চলে গিয়েছে, সোনালি দিন অনেক দিন আগেই চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আর এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো পারফরমেন্স দেবে ভারতীয় দল, এটাই প্রত্যাশিত। যদি ওয়েস্ট ইন্ডিজ ভালো দিত তাহলে সেটা অঘটন হতো। ওইটাই বলবো যে কালকেও আমি বলেছি একই কথা, যে এই সিরিজটাই তো ছিল অভিমন্যু ঈশ্বরনের জন্য, এখানে অভিমন্যু ঈশ্বরনকে নেওয়া হলো না। এবং আমরা দেখছি যে 3টে শতরানের হ্যাটট্রিক, এবং বোলারদের মধ্যেও কি দুর্দান্ত সব পারফরমেন্স। রবীন্দ্র জাদেজার এরকম ম্যাচ উইনিং পারফরমেন্স, কি ব্যাট হাতে কি বল হাতে। মোহাম্মদ সিরাজ যেখানে ওভালে শেষ করেছিলেন সেখান থেকেই যেন আহমেদাবাদে শুরু করলেন। তাই এটাই বলার যে সবই প্রাপ্তি। তুমি ব্যাটিং দেখো, ওই সাই সুদর্শনের তাড়াতাড়ি আউট হয়ে যাওয়া বাদে সব প্রাপ্তি। এবং বোলারদের মধ্যেও প্রত্যেকেই ভালো পারফরমেন্স দিয়েছেন। বুমরা প্রথম ইনিংসে উইকেট পেয়েছেন, মোহাম্মদ সিরাজ দুটি ইনিংস মিলে 7টি উইকেট নিয়েছেন, কুলদীপ যাদব উইকেট পেয়েছেন। প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে এবং ভীষণ কনভিন্সিং জয়। ইনিংসে হার ওয়েস্ট ইন্ডিজের, এবং আমি নিশ্চিত যে দিল্লিতে যে ম্যাচটা হবে, মানে সিরিজের শেষ ম্যাচ, সেকেন্ড টেস্ট ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে, সেখানেও ভারত জিতবে। তবে ওটাই দেখার যে ওয়েস্ট ইন্ডিজ কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারে কিনা। তবে এই সিরিজটা আরও একবার বলবো যে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগের ড্রেস রিহার্সাল, অবশ্যই সব ক্রিকেটাররা নিজেদের ঝাড়িয়ে নিচ্ছেন। এবং সামনে যে বড় সিরিজ আসছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা, যেখানে সাউথ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে যদি বলি, তো সেই সিরিজটার আগে এটা প্র্যাকটিস বলা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের। একদমই, এবং তুমি যেমনটা বললে যে এই জয় যথেষ্টই প্রত্যাশিত ছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের সেই আগের যে সোনালি দিন, সেই অধ্যায় নেই, সেই শক্তিশালী টিমও নেই। সেক্ষেত্রে খুব সহজ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অবশ্যই পরবর্তী যে ম্যাচ রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, সেখানেও আমরা প্রত্যাশা করছি ভারত জিতবে। আর এবার আমরা আসি ভারত পাক মহারণ, আবারও একটা রবিবার, এবং এই রবিবারগুলোতেই হয়তো ভারত পাক মহারণ, ভারত পাক মুখোমুখি, ভারত পাকিস্তান হতে চলেছে আগামীকাল। তবে এবার মহিলাদের বিশ্বকাপ গুয়াহাটিতে জয়ের পর এবার একেবারে শ্রীলঙ্কার কলম্বোয় কি কি ম্যাচ থেকে উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, যথেষ্ট রকমভাবে উত্তেজনা রয়েছে। আমার সঙ্গে আজকে সাবা করিমের কথা হচ্ছিল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি বলছেন একটা কথা, যে সূর্যকুমার যাদব যেটা বলেছেন যে কোনো রাইভালরি নেই, তিনি একই কথা বলছেন। মহিলা ক্রিকেটেও তুমি যদি দেখো কোনো রকম রাইভালরি নেই, যতগুলো ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত ভারত কিন্তু ডোমিনেট করেছে। তাই কালকেও সেটাই হবে, এবং আমি বেট দিতে পারি যে কালকেও কোনো হ্যান্ডশেক বা ফটোশ্যুট হচ্ছে না। বিসিসিআই থেকে কিন্তু এমনটাই খবর। এবং ভারত পাকিস্তান ম্যাচ পানি একটা উত্তেজনা, যদিও কোনো রাইভালরি নেই, তবে ভারত কালকেও কিন্তু শেষ হাসি আসবে একদমই। এবং এই 50 ওভারের ম্যাচে মহিলা বিশ্বকাপে যতবার ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ভারত জিতেছে, এবং অবশ্যই সেটাই আমরা আগামীকালের জন্য প্রত্যাশা করব। একেবারে স্টেডিয়াম বুলেটিনের শেষের দিকে রয়ে গেছে আমরা, দিস ডে দ্যাট ইয়ারে কি স্পেশাল থাকছে আজকে স্পেশাল এটাই যে যার নামটা আজকে টিমে নেই, ঋষভ পান্ত, তার আজকে জন্মদিন। তো তাকে অবশ্যই বেস্ট উইশেস স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। দুর্দান্ত ক্রিকেটার, বলার কিছু নেই, তবে একটু ইনজুরি প্রোন, ইনজুরিটাকে সামলে আবার আসুন ফিরে এবং মাতিয়ে দিন। একদমই, ঋষভ পান্তকে নিয়ে আলাদাভাবে আমরা দেখেইছি ইংল্যান্ড সফরে, সেইভাবে তাকে এই ইনজুরি নিয়েও মাঠে নামা, অবশ্যই সেটা রূপকথার মতো ছিল। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।